আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা গত দিনে লাস্ট ক্লাসে 15 দিন আগে, 15, 16, 17 দিন আগে এই সমীকরণটা সমাধান করছিলাম। এই টিটাকে আমরা টি ইন্টু টি ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার এম ডিভাইড বাই 2g এরকম একটা ফাংশনে ট্রান্সফার করছিলাম কাজের সুবিধার জন্য, এবং জিটাকে আমরা একটা সিরিজ পলিনোমিয়াল হিসেবে চিন্তা করছিলাম, এবং এই পলিনোমিয়ালের সমস্যাটার এক্স এর সম্ভাব্য সকল মানের সমষ্টিকে শূন্য হতে হলে, বা এক্স এর মান শূন্য নয় তাহলে তার সহগগুলো শূন্য হবে, এই বিবেচনা করে, যেহেতু এটা সমান শূন্য আছে সমীকরণ 38 নম্বর সমীকরণে, তাহলে এই বিবেচনায় আমরা এই একটা রিকারশন ফর্মুলা পাইছিলাম। সহগগুলো শূন্য করে দিয়ে আমরা রিকারশন ফর্মুলাটা এইটা তৈরি করছিলাম শেষ পর্যন্ত, এবং এর জন্য আমরা অনেক কিছু অনেক অনেক ইকুয়েশন করছিলাম, অঙ্ক করছিলাম আমরা। মনে আছে তোমাদের, বা মনে না থাকলেও এই আগের ক্লাসের নোটটা দেখে নিও, এটা গুগল ক্লাসরুমে দিছি। তা আমরা এই রিকারশন ফর্মুলা যেটা পাইলাম, এই যে সম্পর্কটা থেকে এখন আমরা এর মানগুলো বসাই দিয়ে একটা সমীকরণ আমরা পাইছিলাম। এ বি, যে এ আর বি আছে এখানে, এ বি এর বদলে আমরা এ আর বিটাকে আমরা ধরে নিছিলাম, এটা কি জন্য ধরছিলাম। এবং এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা প্যারিটি চলে আসছে। এই প্যারিটি দুটো দেখো এখানে, প্যারিটি বলতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কে আই এর উপরে কে আই টু নির্ভর করতেছে। এই যে দেখো এই সমীকরণটায় আমি যদি আইতম পদ জানি, তাহলে আইতম পদ জানলে আই প্লাস 2 তম পদও আমি বের করতে পারবো। এই হচ্ছে রিকারশন পৌনঃপুনিক সম্পর্কগুলোর বৈশিষ্ট্য। এবং আমাদের
যত জটিল জটিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে সবগুলোকেই আমরা পৌনঃপুনিক সম্পর্ক একটা নির্ধারণ করে আমরা শর্তগুলো নির্ধারণ করতে পারি সহজেই। তো এটা কোয়ান্টাম মেকানিক্স এর গণিতের একটা হিসাব নিকাশ, এটা গণিতেরই হিসাব, কোয়ান্টাম মেকানিক্স এর শর্ত দিয়ে নির্ধারণ করে দেওয়া হয়। তো আমরা এই গণিতের হিসাবগুলোই আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব। যেহেতু তোমাদের এই 4th ইয়ারই শেষ, এরপরে এই সাবজেক্ট আর পড়ানো হবে না, সো একটু যারা মনে করো উচ্চতর লেভেলে একটু ভালো পড়াশোনা করতে চাও, যারা গবেষণা করতে চাও, এই লাইনে গবেষণা খুব ভালো হয়, তাহলে তাদের জন্য সুবিধা হবে এইসব হিসাব নিকাশ গুলো এখন শিখে গেলে। কারণ পরবর্তীতে হিসাব শিখতে তোমাদের এই সাহায্যকারী টিচারও পাবে না, হিসাবটা কিভাবে করা হচ্ছে, কোন শর্ত দিয়ে করা হচ্ছে, এগুলি তখন বুঝতে অনেক সময় লেগে যাবে। এই জন্য তোমাদের এই ক্লাসে বিষয়গুলো নিয়ে আসছে, যদিও এগুলি পরীক্ষায় আসে না। হ্যাঁ, তা আমরা একটু, যেহেতু মে মাস পর্যন্ত সময় পেয়েছি, আমি একটু এটাকে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করব যে এই হিসাবগুলো আমাদের যেহেতু সিলেবাসে এই ধরনের 4টা 5টা হিসাব দেয়া আছে, এই 5টা হিসাব শিখে গেলে পরবর্তীতে তোমরা আরো বিস্তারিত করতে পারবে যে এইভাবে আসলে হিসাবগুলো করা লাগে। কারণ এগুলির উপরে নির্ভর করে কিন্তু আমাদের গোটা বিশ্ব চলতেছে। তোমাদের হাতে যে মোবাইল ফোন দিয়ে আজকে ক্লাস করতেছো, এইসব হিসাবের উপর প্রতিষ্ঠিত হয়ে তত্ত্বগুলো তৈরি হয়েছে। আজকে এইসব হিসাবের উপর প্রতিষ্ঠিত করে বিজ্ঞান এগিয়ে যে তোমাদের হাতে আজকে এই যে প্যান্ডেমিক সময়ে যে হিসাব নিকাশ, কোয়ান্টাম মেকানিক্স এর হিসাব নিকাশ, এগুলি সব ব্যবহার করে, পরিসংখ্যানের হিসাব নিকাশ, এগুলি ব্যবহার করে দেখো আমরা 10 মাসের মধ্যে টিকা পেয়ে গেছি। আগে কিন্তু এগুলি সম্ভব ছিল না, বছরের পর বছর বছর সময় লাগছে আগে এই একটা টিকা আবিষ্কার করতে। আর এখন দেখো এইসব জ্ঞানের পরিধির কারণে, জ্ঞানের বিকাশের কারণে আজকে আমরা টিকা গ্রহণ করতে পারছি এবং আস্তে আস্তে করোনার অত্যাচার কমে যাচ্ছে। তো হিসাবগুলো যারা শিখছে তারা এই কাজগুলো ভালো মতোই করতে পারছে। আমাদের দেশেও যারা টুকটাক হিসাব নিকাশ চিন্তা ভাবনা করে তারা এগিয়ে থাকে, আর যারা এসব হিসাব নিকাশ করে না তারা পিছিয়ে থাকে। এটা আমি দেখছি আর কি, আমার জীবনেই দেখছি। আমি হিসাবগুলো অনার্স মাস্টার্সেই শিখছিলাম, নিজের ইচ্ছাতেই শিখছিলাম। তখন আমাদেরকে এগুলি হিসাব কেউ শেখানোর জন্য এরকম কোনো কেউ ছিল না। কিন্তু ওই স্যাররা একদিন ক্লাসে একদিন মাত্র টাচ দিয়েছিল, ওই একদিনের টাচের ফলেই আমার এই লাইনের পরিষ্কার একটা ধারণা চলে এসছে। তো তোমরা যদি চেষ্টা করো তা তোমাদেরও হবে। তা আমরা এই যে রিকার্শন ফর্মুলা একটা পাইছি, এরকম প্রত্যেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করলে একটা করে পৌনঃপুনিক সম্পর্ক আমরা পাবো। এই পৌনঃপুনিক সম্পর্কগুলোই আসলে আমাদের কাজের। তাই এই যে সমীকরণটা আমরা পাইছিলাম গত দিনে জি সমীকরণ সমাধান করে, জিটা কি এটা আমি একটু আগে দেখাইছি, যে আমাদের যে থিটা সমীকরণ ছিল, এই থিটা সমীকরণে আমরা যে ফাংশনটা ছিল টি ফাংশনটাকে আমরা একটু ট্রান্সফার করে নিছি। এই ট্রান্সফার করে নিয়ে আমরা জি ফাংশন একটা পলিনোমিয়াল চিন্তা করছিলাম। পলিনোমিয়াল চিন্তা করার পিছনে একটা কারণও ছিল, এই কারণটা তখন বলা হয়েছিল। পলিনোমিয়াল চিন্তা করে আমরা যে কোনো এই ফাংশনকে আমরা পলিনোমিয়াল ফাংশনে ট্রান্সফার করে নিয়ে আমরা সহজেই আমরা কাজ করতে পারি। পলিনোমিয়ালের এই একটা সুবিধা। দেখো পলিনোমিয়ালের পদগুলো দেখো, এই যে একটা k0, একটা হলো k1x, তাহলে x যদি মনে করে একটা দৈর্ঘ্য হয়, তাহলে এটা দৈর্ঘ্যের সাথে সম্পর্কযুক্ত। আর যখন এই আমার দৈর্ঘ্যটা বর্গ করব, তখন কি আর দৈর্ঘ্য থাকলো, ওইটা ক্ষেত্র হয়ে গেল, পরের পদটা ক্ষেত্রের সাথে সম্পর্ক হয়ে গেল। আর দৈর্ঘ্যটাকে যখন আমি কিউব করব, এক্স এক্স যখন কি হয়ে যায় তখন এটা আয়তন হয়ে গেল, তখন এটা আয়তনের সাথে সম্পর্ক হয়ে গেল। তাহলে পলিনোমিয়ালের এই একটা বিষয় যে পলিনোমিয়ালে আমরা যে কোনো একটা রাশির সাথে সম্পর্ক করে আমরা সকল বিষয় এর সাথে ইন্ট্রোডিউস করে ফেলতে পারি। এই একটা সুবিধা। পলিনোমিয়ালের কোনো পদে কিন্তু একক মানে একই সমমাত্রার না। আমরা যদিও বলে থাকি যে সমমাত্রার রাশিগুলো যোগ হয়, এখানে যে ধ্রুবকগুলো রাখা আছে এই ধ্রুবকগুলো হলো সমমাত্রার রাশিটাকে, এই বিভিন্ন মাত্রার রাশিটাকে সমমাত্রায় পরিণত করে ফেলে। তাহলে এখানে যে k0 সাথে যে কোনো এক্স রাশি নাই, তাহলে k0 একটা ধ্রুবক,
এটা এক ধরনের মাত্রার, k1 একটা ধ্রুবক, এটা অন্য মাত্রার ধ্রুবক। এইভাবে একটু চিন্তা ভাবনা করে তোমাদের চিন্তা করতে হবে পলিনোমিয়াল বিষয়টা আসলে কি। তাই এখানে আমরা সকল ধরনের রাশিকেই আমরা বিবেচনায় নিয়ে আসতে পারি, এই একটা সুবিধা আছে। এই জন্য পলিনোমিয়াল ব্যবহার করা হয় ইকুয়েশনে, যে আমরা সকল রাশি, সকল ধরনের রাশিকে আমরা ইন্ট্রোডিউস করে ফেলতে পারি। আর একটা বিষয় হলো যে তোমরা পলিনোমিয়াল সম্পর্ক তোমরা গ্যাসের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট ইয়ারে পড়ানোর কথা ছিল, আমরা পড়াই না, কারণ যে তখন এগুলি কথা বললে তোমরা বুঝবাও না। আর ফার্স্ট ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ারে আমাদের গ্যাসের মধ্যে, গ্যাস চ্যাপ্টারে ওই সরি যে আমাদের যে ইয়ার সমীকরণ কি এর নাম, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন যেটা পাইছিলাম, ওখানে কিন্তু পলিনোমিয়াল সম্পর্ক আছে। তোমরা 3টা পলিনোমিয়াল সম্পর্ক ওখানে ব্যবহার করছো, কিউব নিয়ে আসছিলা তোমরা, দেখছিলা। এবং ওখানে আমরা ওই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে তোমার আমরা ওখান থেকে এই অনুরূপ অবস্থা সূত্র তৈরি করছিলাম। আমরা বিভিন্ন শর্ত প্রয়োগ করে আমরা ওই সংকট অবস্থার জন্য সমীকরণটাকে ব্যবহার করছিলাম বাস্তব গ্যাসের ক্ষেত্রে। এরকম আমরা বিভিন্ন রকম করে আমরা এই কাজগুলো করে আসছিলাম ফার্স্ট ইয়ার অনার্সে, কিন্তু ওইভাবে তোমাদের শেখানো হয়নি, বা শিখাইছে কিনা আমি বলতে পারবো না, যেহেতু ওই চ্যাপ্টারটা আমার হাতে ছিল না। তবে এই বিষয়গুলো তোমাদের ওই ওই বিষয়েরই ধারাবাহিকতা, গণিতেরই। তা সো আমরা যে পৌনঃপুনিক সম্পর্ক যেটা তৈরি করছিলাম, যে এই সম্পর্কটা গত ক্লাসে, এই সম্পর্কতে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা k1 যদি 0 হয়, মানে i যদি 0 হয়, হ্যাঁ, তাহলে টু টু i2 আমি পেয়ে যাচ্ছি, i2 কি হবে। তো এইভাবে আমরা সবকিছু জিনিসেই আমরা পেয়ে যেতে পারি। তাহলে ইভেন এবং অড এর উপরে এটা নির্ভর করছে। দেখো i যদি 1 হয় তাহলে এটা i প্লাস 1 হবে k3। হ্যাঁ, k1 যদি হয় নিচেরটা, তাহলে উপরেরটা হবে k3। নিচেরটা যদি k5 হয় তাহলে উপরেরটা হবে k7। তার মানে এটা যদি বেজোড় হয় তাহলে উপরেরটাও বেজোড় হবে। আর নিচেরটা যদি 0 হয় তাহলে উপরেরটা হবে 2। k1 ki যদি 2 হয় তাহলে উপরেরটা হবে 4। তার মানে এটা যদি জোড় হয় তাহলে উপরেরটাও জোড় আসতেছে। এটাকেই বলা হচ্ছে অড এন্ড ইভেন, মানে জোড় বিজোড় প্যারিটি। হুম। তো জোড় বিজোড় প্যারিটির বিষয়টা আমাদের এখানে এই যে থিটা ইকুয়েশন আছে সেখানে এসে যুক্ত হবে। সো এখানে আমরা আই তো পূর্ণ সংখ্যা বলেই দিছি আমাদের শর্তের মধ্যে। আই নির্ধারিত হলে তৃতীয় আইটা নির্ধারিত হয়ে যায়, এটা পৌনঃপুনিকতা নির্ধারিত হয়ে যায়। এবং আমাদের এই সমীকরণে যে এ বি আসছে সেটা আমরা আগেই এইভাবে ট্রান্সফার করে নিছিলাম, এর আগে তোমাদের ক্লাসে বলছিলাম বা তোমাদের দেওয়া ছিল। তাহলে আমরা এইটাকে যদি এই মানগুলো যদি বসাই দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি, এটা নিয়ে যাই, এই মান বসিয়ে দিলে আমরা দেখতে পাবো যে এরকম একটা রাশি পাবো। এই রাশির যে লব আছে উপরের অংশটা, এই উপরের অংশটাকে যদি আমরা গুণটুন করে দিয়ে বসাই দিই তাহলে এরকম একটা রাশি পাচ্ছে, এই যে এই রাশিটা। এখান থেকে আই প্লাস এম যদি কমন নেই, হ্যাঁ, কমন নিলে দেখো আই প্লাস এম কমন নিলে আই প্লাস এম কমন গেল, আর আই প্লাস এম থাকলো একটা, আর একটা থেকে ওয়ান ওয়ান আসলো এখান থেকে, আর বিটা মাইনাস বিটাটা থেকেই যাচ্ছে। তাহলে জিটা কি? জি হলো গ্রহণযোগ্য তরঙ্গ ফাংশন সাই, যেটা আমাদের ছিল মূল যে সাই, ওই তরঙ্গ ফাংশনেরই টি একটা, যে থিটা ফাংশন তারই একটা অংশ। হ্যাঁ, দেখো এখানে, দেখো এখানে এই যে তারই একটা অংশ জি। তো সো এই গ্রহণযোগ্য তরঙ্গ ফাংশনের একটা অংশ, সুতরাং এটা একটা পলিনোমিয়াল হওয়ায় এর হওয়ায় এটা কি হবে, এটা আমরা শর্ত দিয়ে দিই। সুতরাং এটি একটি পলিনোমিয়াল হওয়া উচিত যা একটি সসীম সংখ্যক পদের পর ভেঙে যাবে বা বিচ্ছিন্ন হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট পদ পর্যন্ত বিচ্ছিন্ন থাকবে। বিচ্ছিন্ন যদি না হইতো তাইলে কি হইতো, এটা অনেকটা নিরেট গোলক হয়ে যেত। নিরেট গোলক বলতে বোঝাচ্ছি যে পরমাণু নিউক্লিয়াস থেকে শুরু করে একদম যত বড় পরমাণু পুরাটা জুড়েই তোমার ওই ইলেকট্রন গুলো থাকতো। কিন্তু যেহেতু একটা নির্দিষ্ট পদ পরে ভেঙে যাচ্ছে, তার মানে এক একটা ওই পেঁয়াজের খোসার মতো একটা স্তর তৈরি হবে। হ্যাঁ, তোমার আর ওই নিরেট গোলক হিসাবে, মানে মার্বেলের মতো একটা গোলক বা একটা গোলক বলের মতো ইয়া
কিন্তু একটা নির্দিষ্ট ওজনের একটা গ্লক বা বলের মতো একটা জিনিস হবে না। এটা এই পেঁয়াজের খোসার মতো বিভিন্ন স্তরে স্তরে এক একটা আমি জি পাবো, এবং সেখানে আমি এক একটা স্তর হিসাবে পাবো। এই জন্য পরমাণুকে আমরা বিভিন্ন স্তর হিসাবে দেখি। আমরা কখনোই আমরা পুরা একটা অংশ পাই না। পরমাণুর স্তর হিসাবে তোমরা দেখছো, কিন্তু আমরা যে স্তরের মধ্যে, এটা তো এই একটা স্তর দেখছো, এখানে একটা এই স্তরটা কেমনে আসলো সেটা সেটা আমরা জানি না, সেটা এখনো আমি পড়াই নাই। কিন্তু এই স্তরের একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, প্রত্যেকটা অংশ, এই এক একটা অংশকে প্রকাশ করার জন্য আমাদের এলো জি বিষয়টা আসবে। মানে স্তরের ভিতরে, স্তরের মধ্যে বিভিন্ন অংশ। হ্যাঁ, মনে করো একটা বিল্ডিং একতলা, দোতলা, তিনতলা, চারতলা আছে, কিন্তু সব জায়গায় তো আর ইলেকট্রন থাকে না। দোতলায় মনে করো কিছু ঘর আছে, এই ঘরগুলো প্রকাশ করার জন্য আমাদের এই পলিনোমিয়াল থেকে কিছু ধারণা আসতেছে। তো এই বিষয়গুলো এখন আমরা বুঝবো আস্তে আস্তে। আর স্তরটা কিভাবে আসলো এটা কিন্তু এখনো ধারণা দেওয়া হয়নি। যে আমি একটা পরমাণুর যে নিউক্লিয়াসের বাইরে যে আমরা বিভিন্ন স্তর বলে থাকি, নিচে ক্লাসে তোমাদের সরাসরি বলে দেওয়া হয়েছে, কিন্তু আদতে কিন্তু আসলে কি এগুলি এই স্তর কিভাবে আসে সেটা বলা যাচ্ছে না। কিন্তু আমরা এই স্তরের মধ্যে একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এরকম কিছু অংশ আমরা এখান থেকে এই ধারণা পাচ্ছি। আমরা যেহেতু থিটাটা নির্ভর করতেছে আমাদের হলো এই যে আমাদের যে এক্স ওয়াই জেড যে ইয়েগুলো আছে, অক্ষগুলো আছে, হ্যাঁ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই এক্স অক্ষের এখানে একটা কণা আমি চিন্তা করছি। সেই কণাটার জন্য আমরা কি করছি, আমরা এই যে থিটা যে অংশটা, এই থিটা অংশটার জন্য এই সমীকরণটাকে সমাধান করছি। এবং এই থিটা অংশটার জন্য যে সমীকরণ সমাধান করছি, এই থিটা অংশেরই একটা অংশ হলো জি, সম্পূর্ণ না কিন্তু। এই জি অংশটার একটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি এখান থেকে। সেটা হলো যে এটা পৌনঃপুনিক হয়, নিরবিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন হয়ে যায় কোনো এক জায়গায়। যে সে বিচ্ছিন্ন যে হয়ে যায়, তাহলে এইখানে যদি আমি এটা যে নিরবিচ্ছিন্ন হইতো, তাহলে আমি কন্টিনিউয়াস এটা পেয়ে যেতাম। আমরা কন্টিনিউয়াস পাচ্ছি না। আমি কি এখানে কিছু অংশ পাচ্ছি, তারপর বিচ্ছিন্ন হয়ে আরেকটা অংশ তৈরি হয়েছে, তারপর বিচ্ছিন্ন হয়ে আরেকটা অংশ তৈরি হয়েছে। এই যে ধারণাগুলো অর্জন হচ্ছে, এই ধারণাগুলোই হলো আমাদের এই গণিত থেকে আসতেছে। হ্যাঁ, গণিতের জটিল জটিল হিসাব থেকে আসতেছে। তো এটা একটু মাথায় তোমাদের নিতে হবে যে এখানে যে আমরা যে কথাগুলো বলি, কোয়ান্টাম মেকানিক্স এর যে হিসাব নিকাশের কথা বা এই কোয়ান্টাম সংখ্যাগুলো, এগুলি কিন্তু এক এক সমীকরণ সমাধান করে আসে, এবং সেই সমাধানের যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো আমাদেরকে একটু শিখতে হবে। শিখলে আমরা পরবর্তীতে এই পদ্ধতিগুলো ব্যবহার করে অন্যান্য জটিল কাজগুলো করতে পারবো। তো আমরা জি এর গ্রহণযোগ্য একটা মানে একটা বিষয় পাইলাম, সেটা হলো কি, যেটা বিচ্ছিন্ন হবে, নির্দিষ্ট পদের পর্যন্ত নিরবিচ্ছিন্ন থাকবে। তা বিষয়টা এরকম আর কি, এটা একটা বিন্দু না, এই বিন্দুগুলো প্রত্যেকটাই বিচ্ছিন্ন। বলা হচ্ছে যে এই কিছু জায়গায় এটা নিরবিচ্ছিন্ন থাকবে, মানে এখানে সে একেবারে একটা জায়গায় আছে নিরবিচ্ছিন্ন, তারপর আরেকটা জায়গায় নিরবিচ্ছিন্ন, তারপরে এই মাঝখানে আবার বিচ্ছিন্ন। এই বিষয়গুলোকেই প্রকাশ করতেছে। হ্যাঁ, এই বিষয়গুলোই হলো তোমাদের এই 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 শর্তটা বলতেছে। হ্যাঁ, যে নিরবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন জায়গায় আবার নিরবিচ্ছিন্ন, তার ভিতরে সে নিরবিচ্ছিন্ন, কিছু দূর পর বিচ্ছিন্ন হয়ে থাকবে, আবার সে নিরবিচ্ছিন্ন, এরকম আর কি। তো এই বিষয়গুলো আমাদেরকে এখন একটু চিন্তা করে বের করে নিয়ে আসতে হবে। তা আমরা তো মোটামুটি একটা ধারণা পেলাম, হ্যাঁ, যে এই বিষয়টা এরকম যে কিছু দূর বিচ্ছিন্ন, কিছু দূর নিরবিচ্ছিন্ন, এগুলি প্রকাশ করতেছে। তাহলে এই শর্ত পূরণ করতে হলে উক্ত রিকার্শন ফর্মুলার লবের মান শূন্য হতে হবে। হ্যাঁ, লব শূন্য করে দিয়ে আমরা বিটার যে সমীকরণ পেলাম, বিটা ইকুয়াল টু আই প্লাস এম, আই প্লাস এম প্লাস ওয়ান। হ্যাঁ, লবটাকে শূন্য করে দিলাম, লবের মান উপরের অংশটা শূন্য। এই যে কে আই প্লাস টু ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এটাকে জিরো করে দিলে তার ফলে কি হবে, আমাদের এই বিটার একটা মান পেয়ে গেলাম, বিটাটা সমাধান হইল। বিটাটার মান কি পেলাম, বিটার মান পাইলাম আমরা হ্যাঁ এই এই সমীকরণটা।
এটা এই রিকারশন ফর্মুলা থেকে আসলো। কোন শর্ত দিয়ে? লবটাকে শূন্য করে দিয়ে। তো এখানে একটু তোমাদের চিন্তা করতে হবে যে লবটাকে শূন্য করে দিয়ে আমরা এই জিনিসটা নিয়ে আসলাম। তাহলে ভারী নিউক্লিয়াসের সাপেক্ষে ফাই নির্ভর সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা এম এর মানগুলো পাইছিলাম, এটা তোমাদের মনে আছে। এম এর মান বের করা খুব সহজ ছিল আমাদের জন্য, এত চিন্তা ভাবনা করতে হয়নি, জাস্ট সমীকরণ সমাধান করি আমরা পাইছিলাম। এম এর কিন্তু সর্বোচ্চ মান এখানে দেয়া নাই। দেখো এম এর সর্বোচ্চ মান দেয়া আছে, 0 আছে, সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান দেয়া নাই। ফাই সমীকরণে আমাদের ফাই চলক সমীকরণ যেটা ছিল, এখান থেকে আমি তোমাদের প্রথম দিনেই বলছিলাম যে ফাই চলক সমীকরণে আমরা এম এর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান জানতে পারি না। তাহলে আমাদের এইখানে একটা মজার বিষয় যে এই সমীকরণ থিটা সমীকরণ সমাধান করে আমরা দেখো যে থিটা সমীকরণ সমাধান করে আমরা কি পাচ্ছি। থিটা সমীকরণ সমাধান করে আমরা বিটা যে রাশিটা সেটা পাইছি। বিটা তো জানো তোমরা, বিটা হলো এল প্লাস এল ইন্টু ওয়ান, এল ইন্টু এল প্লাস ওয়ান, এই রাশিটা হলো বিটা। তাহলে এই রাশিটা যদি আমরা প্রয়োগ করি এখানে, এম এর এই যে এই এম এর সর্বোচ্চ মান যেহেতু আমরা জানি না, তাই এর পরম মানের এই শর্ত পূরণ করে আমরা দেখতে পাচ্ছি যে এল ইকুয়াল টু আই প্লাস ওয়ান এম পাইছি। এল ইকুয়াল টু আমরা 0 1 2 3 তে পূর্ণ সংখ্যা আমাদের এই শর্ত থেকে আসছে, এই সমীকরণ থেকে, থিটা সমীকরণ থেকে আসছে। তাহলে যেখানে এল এই যে শেষে যে এটা শর্ত পাইলাম এই সমীকরণ সমাধান করে, যে এলটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু এম এর পরম মান। এই যে শর্তটা পাইলাম আমরা, এখান থেকে আমরা এম এর শর্ত পেয়ে যাচ্ছি যে এম এর মানটা আমাদের কি হবে, এম এর মান কি দাঁড়াবে তাহলে শেষে? এই সমীকরণটাকে যে পাইলাম যে এল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এম এর পরম মান, এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এম এর পরম মানের সীমা হচ্ছে, এম এর পরম মানের সীমা হচ্ছে লেস দেন এল অর ইকুয়াল টু এল। হ্যাঁ, এই হলো সীমা। তাহলে আমরা একটু পরের পৃষ্ঠায় যাই, এখানে জায়গা নেই যেহেতু। এম এর পরম মানের সীমা আমরা পেলাম। তাহলে এম এর সীমা থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এই সীমা বলতে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান এটা বোঝানো হয়েছে। তাহলে সীমাতে আমরা সর্বোচ্চ ও সর্বনিম্ন মান হবে, আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন মান হবে প্লাস মাইনাস এল। প্লাস মাইনাস এল। এম এর যেহেতু এমটাকে এখানে পরম মান হিসেবে দেখানো হয়েছে, তাহলে শুধু এম যদি বলি আমি, তাহলে প্লাস মাইনাস এল এর একটা বিষয় আসবে। পরম মানটা সবসময় ধনাত্মক হয়, আর এম এর মান তো আমরা জানি যে প্লাস এবং মাইনাস দুইটাই আছে। তাহলে আমরা এম এর মান আমরা পাচ্ছি প্লাস মাইনাস এল হলো এর সীমা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান হলো প্লাস এল, সর্বনিম্ন মান হলো মাইনাস এল। তাহলে মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত তাহলে মোট কয়টা পদ হবে? টুয়াইস এল প্লাস 1t পদ হবে। তো এটা একটু বুঝাই দিই তোমাদেরকে, টুয়াইস এল প্লাস 1t, এটা অনেকেই মাথার মধ্যে ঢুকাইতে পারে না চট করে, কিন্তু চট করে ঢুকাতে হবে। তার মানে আমরা এম এর মান হলো, তাহলে আমরা এম এর তাহলে কি পাইলাম এখন? থিটা থেকে আমরা এম এর সমীকরণ পাইছিলাম যে এম হলো তোমার এরকম একটা সমীকরণ। তা সেই এম এর একটা সর্বোচ্চ মান আমরা থিটা ফাই সমীকরণ থেকে আমরা এটা পাইছিলাম, ফাই সমীকরণ সমাধান করে আমরা এটা পেয়েছিলাম। আর সর্বোচ্চ মানটা আমাদের এখানে জানা ছিল না। থিটা সমীকরণ সমাধান করে আমরা সর্বোচ্চ মান পেয়ে এম এর সর্বোচ্চ মান পেলাম প্লাস এল, সর্বনিম্ন মান পেলাম মাইনাস এল, এবং এটা আমরা প্লাস এল মাইনাস এল পর্যন্ত এখন লিখতে পারি। তাহলে দেখো সমীকরণে আমরা যেহেতু ফাই সমীকরণ সমাধান করে আমরা পাইছিলাম এই এম এর এটা,
এই এম এর এই মানগুলো +-1 +-2 +-3 0 ইত্যাদি, কিন্তু এর সর্বোচ্চ মানের আমাদের সীমা ছিল না। থিটা সমীকরণ সমাধান করে আমরা পরম মানের সমান শর্তটার আলোকে আমরা সর্বোচ্চ মান পেয়ে গেলাম। হ্যাঁ, সর্বোচ্চ মানের একটা সীমা পেয়ে গেলাম, যে এটা সর্বোচ্চ +-L পর্যন্ত হবে। এই হলো নতুন একটা ধারণা আমাদের হাতে আসলো, যে এম এর সর্বনিম্ন মান যেটা আমার এম এর কোনো সীমা আমাদের জানা ছিল না, সেই সীমাটা আরোপিত হলো থিটা সমীকরণ দেওয়া। এখন যদি প্রশ্ন করা হয় যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এম এর সীমা কোন সমীকরণ দ্বারা নির্ধারিত হয়, তাহলে উত্তর কি হবে? কি হবে উত্তর এটার? এটা উত্তর কি হবে রে, বলো। থিটার সমীকরণ দ্বারা। হ্যাঁ, এই তো, এটাই তো দরকার। তাহলে থিটা সমীকরণ দিয়ে আমরা এম এর সীমা নির্ধারিত হয়েছে, এম কিন্তু ফাই সমীকরণ দিয়ে আমরা নির্ধারিত করতে পারি নাই। হ্যাঁ, তাহলে এই বিষয়টাই তোমাদেরকে এখানে একটা ধারণা দেওয়া হলো, যে এটা আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এম এর মান কতটা হবে। হ্যাঁ, এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এম এর মান বা বহুত্বতা, এম এর মান বা বহুত্বতা বা মাল্টিপ্লিসিটি কোন সমীকরণ দ্বারা নির্ধারিত? এটারও উত্তর থিটা সমীকরণ দ্বারা। তাহলে ফাই সমীকরণের হিসাব নিকাশ আমাদের থিটা সমীকরণ দিয়ে নির্ধারণ করতে হচ্ছে। আমাদের ফাই সমীকরণ দিয়ে, আমরা ফাই চলক সমীকরণ দিয়ে যে কোয়ান্টাম সংখ্যা পাইছিলাম, সেই কোয়ান্টাম সংখ্যার মান কয়টা হবে এবং সেই কোয়ান্টাম সংখ্যার ফাই সমীকরণ থেকে প্রাপ্ত কোয়ান্টাম সংখ্যার সীমা কি হবে, এইটা আমরা নির্ধারণ করতে পারতেছি থিটা সমীকরণ দিয়ে। তো থিটা সমীকরণের সমাধান না জানলে এই ফাই সমীকরণের যে কোয়ান্টাম সংখ্যার ধারণাটা আমাদের প্রথমে দিছিল কোন রকম জটিলতা ছাড়াই, সেই ফাই সমীকরণের কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান এবং তার বহুত্বতা বা মাল্টিপ্লিসিটি কত হবে, সেটা নির্ধারণ করে দিচ্ছে আমাদের থিটা সমীকরণ। ঠিক আছে? এখন হ্যাঁ, তাহলে প্রশ্ন দুইটা তোমাদের এখানে তাহলে লিখে নাও, তাহলে নতুন ধারণা তোমরা পেলা, যে ফাই সমীকরণ যেটা আমাদের সহজ একটা সমীকরণ ছিল, ফাই সমীকরণটা কি নির্দেশ করছিল, যে একটা যে এক্স ওয়াই জেড আমাদের যে অক্ষ আছে, এক্স অক্ষ, হ্যাঁ, তারপরে ওয়াই অক্ষ, তারপরে জেড অক্ষ, এখানে যে আমাদের যে কোনায় যে বিন্দুটা আমি ধরছিলাম, হ্যাঁ, সেই বিন্দুটা থেকে আমার যে এক্স ওয়াই তলের উপরে যে আমার প্রজেকশন ছিল, হ্যাঁ, সেই প্রজেকশনের তোমার যে প্রজেকশনের যে এই মূল বিন্দুর সাথে এক্স অক্ষের সাথে যে কোণটা ছিল, এই কোণের সমাধান করে আমরা যে কোয়ান্টাম সংখ্যা পাইছিলাম এম, হ্যাঁ, পাইছিলাম কত, 0 পাইছিলাম, +-1 পাইছিলাম, +-2 পাইছিলাম, এগুলি এইসব জায়গায় এটা রিপিটেশন হয়। হ্যাঁ, এই কোয়ান্টাম সংখ্যাটা
ফলে যে ফাই এর যে মানগুলো, এই ফাই এর মানগুলো এইসব জায়গায় পুনরাবৃত্তি ঘটে, পুনরাবৃত্তি হয়, পৌনঃপুনিক না, হ্যাঁ পুনরাবৃত্তি হয়। তাই পুনরাবৃত্তির সীমাটা কত ছিল সেটা আমাদের জানা ছিল না। সেটা আমাদেরকে দিল, সেটা আমাদেরকে দিল হলো যে এইখানে থেকে যে এইখানে যে থিটা যে বিষয়টা, এই থিটা বিষয়টা এই পুনরাবৃত্তির সীমা নির্ধারণ করে দিল যে পুনরাবৃত্তি হবে এই এল এর উপরে, প্লাস মাইনাস এল পর্যন্ত। এই পুনরাবৃত্তির বিষয়টা নির্ধারণ করে দিল আমার থিটা। হ্যাঁ, এবং থিটা কখন কখন পুনরাবৃত্তি হবে সেই বিষয়টা আমাদের এল এর যে মানগুলো পাইছিলাম আমরা, এল এর মান পাইছি 0, এল এর মান পাইলাম 1, এল এর মান পাইলাম 2 থিটা সমীকরণ সমাধান করে। কিন্তু এই শেষে কত, এটা কেউ সমাধান করে দিচ্ছে এখনো? হ্যাঁ, না এল এর স্যার, এটা সমাধান। এইটা সমাধান এখনো পাইনি। তাহলে এটা সমাধান কে দিবে, আন্দাজ করো দেখি। এম এ সমীকরণের সর্বোচ্চ মানটা দিল হলো থিটা, থিটা। আর এই এম এর সমীকরণের মানগুলো নির্ধারণ করে দিল ফাই। তো এল এর সমীকরণের মানগুলো নির্ধারণ করে দিল থিটা। তাহলে সর্বোচ্চ মান কে দিবে? ফাই ফাই সমীকরণ। না, ফাই তো দিল এম এর মানগুলা, এবং এম এর সর্বোচ্চ মান দিল থিটা। আর এল এর মানগুলো নির্ধারণ করে দিল থিটা। হ্যাঁ, এল এর এই এই থিটা সমীকরণের দুইটা কাজ। থিটা সমীকরণে কি কি কাজ? একটা হলো এল এর মানগুলো নির্ধারণ করে দেওয়া, আর এম এর সর্বোচ্চ মান নির্ধারণ করে দেওয়া। এখন আমার কথা হলো এল এর সর্বোচ্চ মান এইটা কে নির্ধারণ করে দিবে? এল এর সর্বোচ্চ মানটা কে নির্ধারণ করবে? সীমা? আন্দাজ করো, এতগুলো ছাত্র আছে, কি আন্দাজ করতে স্যার বলতে? এম এর উপর ডিপেন্ড করবে কি? না তো, এম তো এম এর মানটা নির্ধারণ করছে, দেখো আমি বিষয়টা ফাই। আবার, ফাই ফাই নির্ধারণ করে দিচ্ছে এম এর মানগুলা, আর থিটা নির্ধারণ করে দিচ্ছে তোমার এল এর মানগুলো এবং ফাই এর সীমা। এখন এল এর সীমা কে নির্ধারণ করবে? এল এর সর্বোচ্চ মান সীমাটা কে দিবে? আমাদের হাতে তিনটা সমীকরণ আছে, একটা হলো ফাই সমীকরণ, একটা থিটা সমীকরণ, একটা হলো আর সমীকরণ। তাহলে এল এর সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিবে হলো আর সমীকরণ। হ্যাঁ, এখন আর সমীকরণের সমাধান জানলে পরে আমরা এল এর সীমাটা পাবো। দেখো, ফাই সমীকরণ সমাধান করে আমরা এম কোয়ান্টাম সংখ্যাগুলো পাইছি, আর থিটা সমীকরণ সমাধান করে আমরা এম এর সীমা পাইছি। থিটা সমীকরণ সমাধান করে এম এর সীমা পাইলাম, আর থিটা সমীকরণ সমাধান করে আমরা এল পাইলাম, মানে আরটা কোয়ান্টাম সংখ্যা পাইলাম। সিমিলারলি আর সমীকরণ সমাধান করে আমরা নতুন কোয়ান্টাম সংখ্যা পাবো, এবং আর সমীকরণ সমাধান করে আমরা এল এর সীমা পাবো। তো এটা সামনে থেকে আগে থেকে আমরা আন্দাজ করতে পারতেছি, যেহেতু আমরা বুঝতে পারছি যেহেতু তিনটা সমীকরণই আমাদের হাতে আছে। হ্যাঁ, তিনটা সমীকরণের সমাধান করে আমরা এই বিষয়গুলো নির্ধারণ করতে পারবো। তাহলে আমরা যে জায়গাটা চিন্তা করছি, গোলকীয় প্রতিসম একটা পরমাণু, এই গোলকীয় প্রতিসম পরমাণুতে আমাদের ইলেকট্রন, আমরা তো বলতে পারতাম যে ইলেকট্রন পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, আর এই ইলেকট্রনটা, এই দুইটার মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্ব দিয়ে আমরা এর পোলারিটি বের করতে পারতাম। আমরা তো হাইড্রোজেন পরমাণুর পোলারিটির কোনো কথা বলি না, আমরা কি বলি, ইলেকট্রনটা এই নিউক্লিয়াসকে ঘিরে কোথায় আছে বলা মুশকিল, এই জায়গাগুলোকে আমরা নির্ধারণ করে দিচ্ছি। এখানে কিন্তু হাইড্রোজেন পরমাণুর পোলারিটি বলে কোনো কথা নেই, আমরা কখনো বলি নাই। কিন্তু আমরা যদি একটা পজিটিভের পাশে একটা যদি নেগেটিভ চার্জ রাখি, তাহলে আমরা এখানে একটা ডাইপোল চিন্তা করি, কিন্তু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তো ডাইপোল বলি না,
কেন বলি না, কারণ যে ইলেকট্রনটা আসলে কোথায় আছে এরকম নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই। আমরা ব্যাসার্ধ দূরত্ব বলতেছি 53 পিকোমিটার, হ্যাঁ, কিন্তু আমরা বলতেছি না যে এটা ডাইপোল। কারণটা কি? এই ইলেকট্রনটা আসলে তাকে ঘিরে একটা গোলকীয় প্রতিসম জায়গা তৈরি করছে। আর পৃথিবীর মতো মনে করো, পৃথিবীর কেন্দ্র একটা আছে, আবার পৃথিবীর ভূত্বক আছে। তো ভূত্বকের কোথায় এই মাটি আছে বা কোথায় ভূত্বক আছে এটা পৃথিবীতে বলা মুশকিল। এরকম আর কি, গোলকীয় একটা গোলক, একটা ইলেকট্রন একটা পুরাটাই একটা গোলক হিসাবে আছে। এই গোলকটা যে আছে এইটার জায়গাগুলো কোন কোন জায়গায় তাকে বেশি সময় ধরে পাওয়া যাবে, এই জায়গাগুলোকে চিহ্নিত করার জন্য আমরা কি করছি, এই সমীকরণটাকে, এইটা গোলকের যে সমীকরণ, এই সমীকরণটাকে সমাধান করার চেষ্টা করছি। তো এইভাবে আমরা আস্তে আস্তে একটা ধারণা পাচ্ছি যে আমাদের বিষয়গুলো আসলে কি, এবং এই সকল হিসাব নিকাশ গুলোই আমরা বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় প্রয়োগ করব এবং বিভিন্ন শর্ত সাপেক্ষে এগুলিকে ব্যবহার করব। তো এই হলো, মাথার মধ্যে অনেক সময় আমার নিজেরও প্রশ্ন আসে যে হাইড্রোজেন পরমাণুতে একটা নিউক্লিয়াস আছে, একটা ইলেকট্রন আছে, তাহলে আমি এটাকে ডাইপোল বলতে পারি না কেন? হোয়াই নট ডাইপোল? হ্যাঁ, তাহলে এইটা কারণটা কি? এই কারণটা খুঁজতে যেই বিজ্ঞানীরা এইসব হিসাব নিকাশের অবতারণা করছেন। তো তোমাদেরকেও তাই করতে হবে, তোমাদেরকে এই হিসাবগুলো বুঝে নিয়ে আসতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি, যে আমরা পাইলাম যে ফাই সমীকরণ সমাধান করে আমরা এম পাইছি। হ্যাঁ, ফাই সমীকরণ যেটা আছে, এফ সমীকরণ সমাধান করে আমরা এম পাইছি। এফটা হলো ফাই এর ফাংশন, এটাকে সমাধান করে আমরা এম পাইছি। আর টি হলো থিটার ফাংশন, এই থিটাকে সমাধান করে আমরা এল পাইছি, এবং এল এর এম এর সীমা পাইছি। হ্যাঁ, সীমা। আর আমরা আর সমীকরণ সমাধান করে আমরা পাবো হলো নতুন একটা কোয়ান্টাম সংখ্যা কিছু একটা পাবো, এবং এল এর সীমা পাবো। হ্যাঁ, ওইটাতে যেমন এম এর সীমা পাইছি, হ্যাঁ, এখানে সীমা পাইছি এম এর সীমা। সিমিলারলি আমরা আর সমীকরণ সমাধান করে হয়তো নতুন একটা কোয়ান্টাম সংখ্যা পাবো, কিছু একটা পাবো, সেটা কি এখন দেখবো আমরা, আর এল এর সীমা পাবো। এই হলো আমাদের বিষয়। তাহলে ফাই সমীকরণ সমাধান করে আমরা কোয়ান্টাম সংখ্যা এম অর্জন করছি, থিটা সমীকরণ সমাধান করে কোয়ান্টাম সংখ্যা এল অর্জন করছি, আর এম এর সীমা পাইছি। আর সমীকরণ সমাধান করে কিছু একটা পাবো, আর এল এর সীমা পাবো, আরো নতুন নতুন কিছু বিষয় পাবো। এই বিষয়গুলো সমষ্টি একত্রিত করে আমাদের হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে আছে সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ধারণা অর্জন করব। এই বিষয়গুলো একত্রিত করে ইলেকট্রনটা কিভাবে আছে, হ্যাঁ, সেটা আমরা বুঝবো। এবং সেটা বুঝলে পরেই বন্ধন, রসায়ন, যে রসায়ন যেহেতু বন্ধন নির্ভর বিষয়, এই রসায়নের ধারণা অর্জন হবে ভালো মতো। এই হচ্ছে আজকের পড়া। এনি কোশ্চেন্স? আজকে ক্লাসে 13 জন উপস্থিত। কোনো প্রশ্ন তোমাদের? আমি বিষয়টাকে ছোট ছোট করে পড়াচ্ছি, ইচ্ছা করলে একবারই শেষ করে দিতে পারতাম। থার্ড ইয়ারে তাই করা হয়েছিল, একবারই শেষ করে দিছিলাম। থার্ড ইয়ারও কিন্তু এটা তোমাদের ছিল, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর মূল ধারণাগুলো অর্জন হয়েছিল না দেখে আমি ওখানে অত জটিল করে এইভাবে এত ডিটেইল পড়াইনি।